আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি আজ একটু ইকোনমি নিয়ে কথা বলবো, কারণ দিন শেষে ইকোনমি ইজ দ্য মেইন থিং। আমাদের দেশে কেউ ইকোনমি নিয়ে কথা বলতে চায় না। জানি না ওনারা পছন্দ করেন না, কিন্তু ইকোনমি ছাড়া একটা দেশ চলতে পারে না। কারণ ওনারা কর্জ করে চলেন। বাংলাদেশের কিছু হলে ওনারা টাকা ছাপিয়ে ফেলবেন, দায় দায়িত্ব নাই, গদির থেকে চলে যাবেন, কিন্তু দেশের 12টা বেজে যাবে। একমাত্র একই ব্যক্তি যিনি ইকোনমি নিয়ে 24 ঘন্টাই উনার বক্তৃতার মধ্যে থাকতো, তিনি হলো জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ উনারা জানতেন এই শেখ সাহেবের সময় ছিল 7 কোটি মানুষ, জননেত্রী শেখ হাসিনার সময় 18 কোটি মানুষকে খাওয়াতে হবে। তাই উনাদের বক্তৃতাগুলো আপনারা রিসার্চ করলে সবসময় দেখবেন ইকোনমি আছে একটা পার্ট। কিন্তু এখন দেখবেন এরা কেউ এগুলোতে ওনারা আনকমফোর্ট ফিল করে। রিসেন্টলি এই সপ্তাহে আপনারা নিশ্চয় চোখে পড়েছেন, আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে একজন বাংলা সিনেমার ঢাকাইয়া নায়ক, উনি নাম অনন্ত জলিল। উনি একজন বড় গার্মেন্টস ব্যবসায়ী। আসুন আমরা উনার মুখ থেকে উনি কি বলল গার্মেন্টস ব্যবসা নিয়ে, ভিডিওটা দেখি। চলুন আমরা দেখে আসি। উনার দেখার পর আরেকটা শর্ট ভিডিও থাকবে, সাধারণ মানুষ বর্তমানে কেমন আছে। আসুন আমরা দেখি ভিডিওগুলো। বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না। এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না? তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে। বিজিএমইতে 98% যদি ভালো লোক থাকে, 2% লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে। এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক, শ্রমিক বেকার হয়ে গেছে। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে। এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, এখানে 12,000 লোক কাজ করে, নট 12,000, 12 লক্ষ লোক জড়িত এটার সাথে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না? ব্যাংক জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, মোবাইল কোম্পানি জড়িত, হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো, বাসা ভাড়া, প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে। কি জড়িত নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে? বাংলাদেশে 84% রেমিটেন্স আছে শুধু আরএমজিতে, 13%, 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে 2% আসে, 2%। মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শ্রমিক ভাই বোনেরা, এই দেশে আপনারা কি করে খাবেন? আমার শ্রমিক ভাই বোনেরা, আপনারা কি করে খাবেন? আমি এইটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে। আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? 13%, 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে, তাদের জন্য কি করেছে? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই 3টা জিনিস এক মাসে? এই 3টা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক?
গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বুঝে, মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টস গুলো আরএমজি গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে, এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না? তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কেন? 240টা প্রজেক্ট বন্ধ করে চলেছেন, 240টা ফ্যাক্টরি না, 240টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে। বিজিএমইতে 98% যদি ভালো লোক থাকে, 2% লোক আছে এই শ্রমিক লিডারদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না। এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ও আসবে, সে আসবে, এটা নিয়ে পলিটিক্স করবে। এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি। এইটা বাঁচলে দেশ বাঁচবে, এইটা বাঁচলে আপনারা রাজনীতি করতে পারবেন। দেশে মানুষ থাকতে হবে। আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের? সবাইকে বেকার করে রাজনীতি। দাম বেড়ে গেছে, কেজি প্রতি 8 টাকা 10 টাকা। তেলের দাম বাড়তি, ওই মাছ তরকারির দাম বাড়তি। গরিব মানুষে খাবে কি? আগে কামাই করছে 1000-1200 টাকা, এখন কামায় 200, 300, 400। এতে কি আমরা বাঁচমু না? সংসার বাঁচামু না? পোলাপান বাঁচামু? এই যে ঈদের বাজার এক একজনের 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার মার্কেট করে, আমরা তো নিজেরা মনে করেন মার্কেট করতে পারি না। চাউলের দাম বেড়ে গেছে, কেজি প্রতি 8 টাকা 10 টাকা। তেলের দাম বাড়তি, ওই মাছ তরকারির দাম বাড়তি। গরিব মানুষে খাবে কি? আগে কামাই করছে 1000-1200 টাকা, এখন কামায় 200, 300, 400। এতে কি আমরা বাঁচমু না? সংসার বাঁচামু না? পোলাপান বাঁচামু? এই যে ঈদের বাজার এক একজনের 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার মার্কেট করে, আমরা তো নিজেরা মনে করেন মার্কেট করতে পারি না। কি আপনারা বুঝতে পারতেছেন, একজন ব্যবসায়ীর দৃষ্টিতে উনি অত্যন্ত সুন্দরভাবে সহজে ইকোনমিক অবস্থা সবাইকে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু এর এফেক্টটাও সাথে সাথে এই ভদ্রলোক যিনি খেটে খাওয়া মানুষ, ওনারা বুঝিয়ে দিল। আগে জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় কি অবস্থা ছিল, এখন কোথায় কোথায় যে অজুহাত গ্রুপ, এই যে আপনার সমন্বয়ক ইউনূস গংরা, শেখ হাসিনা সব টাকা নিয়ে, শেখ হাসিনা কোনো টাকা নেয় নাই। যদি টাকা নিত, ওনাদের সময় যদি এখানে সময় ছিল না। আপনি আগস্টের 3 তারিখ যে মার্কেটের অবস্থা ছিল, আপনাদের সময় সেই অবস্থা নাই, কারণ হঠাৎ করে শেখ হাসিনা চলে গিয়েছেন। এখানে কোনো টাকা পাচার, অবশ্যই কিছু টাকা পাচার হয়েছে, কিন্তু এটা তেমন কিছু না আমাদের। এখন আসেন দেখি আমরা কিছু ইকোনমিতে, শুধু বাংলাদেশ না, বিভিন্ন অর্গানাইজেশন কি ছিল ইকোনমি। আমার এখানে এই চার্টে দেখেন 2023 সালে ওয়ার্ল্ড টপ ইকোনমির মধ্যে বাংলাদেশ ছিল 37। চিন্তা করতে পারেন, আমেরিকা নাম্বার 1, 200 কতটা দেশের মধ্যে আমরা 37। এখানে পাকিস্তানের কোনো গন্ধই নাই। আমাদের গ্রোয়িং ফার্স্ট টপ আমরা ইরানের চেয়ে আমাদের ইকোনমি ভালো ছিল। 37, $421 বিলিয়ন ইকোনমি আমাদের ওয়ার্ল্ডের। 37 ইউএস নাম্বার 1, নাম্বার 2 চায়না, জাপান, জার্মানি, 5 নম্বরে ইন্ডিয়া। লিস্টটা আপনারা ভালো করে দেখেন, এখানে কোনো পাকিস্তান বা অনেক দেশ নেই। আমরা কত ভালো করতেছিলাম, এটা 2023। আরো পিছনে যদি আপনি যান, এই গুগলে সার্চ দেন, আপনি দেখবেন এই অবস্থা। ধীরে ধীরে আমরা 37-এ চলে আসছি। এখন দেখেন আপনি 2024 সালে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এগুলা কেউ বানানো, এগুলো ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে নেয়া। আমরা এইখানে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, আমরা 16 নম্বরে। আমাদের গ্রোথ ছিল এভরি ইয়ার 6%। আমাদের চেয়ে আমরা ফিলিপিন থেকে, ভিয়েতনাম, ফিলিপিন, বুরুন্ডি, ডিজিবুতি, আমরা 16 নম্বরে।
এই ছিল ইকোনমিক অবস্থা, আমরা কত ভালো করতেছিলাম চিন্তা করেন। এখন দেখেন আপনি আমরা কি ক্রাইসিস, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নাই, কিছু নাই। জলিল সাহেব তো ইকোনমির অবস্থা বললেন। আমার স্ক্রিনে এখন দেখেন যে হোটেল ব্যবস্থা, হোটেলের উপরে কি কোনো ঢাকায় যে বিদেশি হোটেলগুলো, সেখানে কোনো বিদেশি নাই। এর অর্থ কোনো বিদেশি লোক আসতেছে না ব্যবসা। আমাদের তো ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে, বিদেশি ছাড়া তো চলবে না, কোনো বিদেশি নাই। এই এখন আপনাকে আমি আরেকটা চার্ট দেখাবো, যেটা 2025 সালে বাংলাদেশের ইকোনমি কোথায়, মানে শেখ হাসিনা যাওয়ার পর। এই লিস্টে দেখেন এগেইন ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, আমরা ওইখানে ছিলাম 2000, এখানে ছিলাম আমরা নাম্বার 16 থেকে 2025-এ আমরা কিছুতেই নাই। দেখেন এই লিস্টে আপনি কোথাও বাংলাদেশের নাম পাবেন না। ওনারা ইকোনমিটাকে এই 7 মাসে, গত 50 বছরের যতটুকু অ্যাডভান্স হয়েছিল, ওনারা ধ্বংস করে দিয়েছেন। ওনাদের কথায় কথায় বলে শেখ হাসিনা কোনো এগুলো দিয়ে বাঁচতে পারবে না। ওনারা, ওদের ডেজ আর নাম্বার, ওরা প্রচুর টাকা ছাপাচ্ছে। আফ্রিকার কয়েকটা দেশে আপনারা জানেন, সে কিলো হিসাবে বাজারে টাকা বিক্রি হয়, ডলার দিয়ে আপনি 1 ট্রাক ওই দেশের টাকা, কারণ ইচ্ছা মতো টাকা ছাপাচ্ছে। তো এরা এখন আপাতত মানুষের জনরোষ থেকে বাঁচার জন্য ওরা যে কিংস পার্টি করেছে, বা যে হারে ইকোনমির 12টা বাজিয়ে দিয়েছে, এবং লুটপাট আপনারা দেখতেছেন। এই সমন্বয়গুলা একটা, এদের ভালো করে ভাত খাওয়া, ডেইলি পয়সা ছিল না, রিক্সা ভাড়া ছিল না, স্বাভাবিক ছাত্র মানুষ, এটা লজ্জার ব্যাপার না। আজকে তারা কোটি কোটি টাকার গাড়ি দৌড়ায়, এদের পাঞ্জাবি গুলো, কাপড় চোপড় দেখেন, এদের ঘড়ি দেখেন, বিয়ে করে। কোনো কিছু বললে জুলাই রক্ত শুকায়নি, কে মারছে সেই তোর বিতর্কে যাব না এখন, কিন্তু ওরা ঠিকই বিয়ে করতেছে কোটি কোটি টাকা। একটা যে উপদেষ্টা ছিল রিজাইন করছে, যার বাপ একটা একটা মেয়ের সম্ভ্রম হানিতে জুতা পিটা খাইছিল, নাহিদের বাবা স্কুল টিচার, ভিডিওটা আপনারা দেখেছেন। সে নাকি 10 কোটি টাকা দিয়ে কিছুদিন আগে একটা অ্যাপার্টমেন্ট, ওদের জন্য টাকা, এই যে মেয়ে সমন্বয়ক গুলা একটা ডিলেই 17 কোটি টাকা ইনকাম করেছে। তো ওরা তো লাল লাল টাকা পয়সা, ওরা জানে ওদের ডিজাইন নাম্বার। এই ইকোনমির এই অবস্থা নিয়ে খালেদ মহিউদ্দিনের মুখোমুখি, যে জার্নালিস্ট খালেদ মুখোমুখি হয়েছিলেন আমাদের অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন সাহেব। উনি খুবই অভিজ্ঞ ব্যক্তি, কিন্তু দেখেন উনি কিভাবে অত্যন্ত ডিপ্লোম্যাটিক ভাবে শেখ হাসিনার প্রশংসাটাকে এড়িয়ে যান। আসুন আবার ওনার ভিডিওটা দেখি। আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল, যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি, এইটা প্রমাণ করে কিনা? এইটার আমি বলি শুধু আওয়ামী লীগ ধারাবাহিকভাবে, আমি সবসময় বলছি 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারে, যখন শেখ হাসিনা ছিলেন, দেখেন উনি বলতেছেন এইগুলা, খালেদ পরিষ্কার বললো যে শেখ হাসিনার সময় ইকোনমিটা ভালো ছিল। উনি বললেন না, এটা অনেক 53 বছর অনেক না, ওই সময় ছিল না। ইট স্টার্টেড আব্দুল্লাহ আল মুহিত সাহেবের সময় থেকে 2010 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে শেখ হাসিনা এবং উনার অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের সময়ও মোটামুটি ছিল, কিন্তু সেটা বুমিং শেখ হাসিনার পলিসির কারণে। আজকে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের চিন্তা করেন, ভাতা দেওয়া ছিল, ভাতা পেত, বয়স্ক ভাতা, উনারা সেসব বন্ধ করে দিলেন, কারণ উনারা চুরিতে ব্যস্ত। তার প্রমাণ দেখেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসা সবার আগে কোনো আইন তোয়াক্কা না করে উনি নিজের কেস শেষ করলেন, 6,000 কোটি টাকা মাফ করলেন, এবং আগামী 5 বছর যাতে উনি ট্যাক্স না দেন। আপনি বিল দিবেন, আপনি ট্যাক্স দিবেন, ভ্যাট দিবেন, কিন্তু উনার জন্য এই হলো এদের, এইগুলো সবগুলো হাজার হাজার কোটি টাকার মালিক। ইতিমধ্যে ওদেরই লোক আসিফ নজরুলকে বলেছে সে ইতিমধ্যে 2,000 কোটি টাকার মালিক।
তো এগুলো কোথায় নিয়ে যাবেন ভাই? যেতে পারবেন না। আপনারা দুনিয়ার যে দেশেই যান, আপনাদের ডিজাইন নাম্বার আমার এখন বাংলাদেশের আকাশে বাতাসে শুনতেছেন যে আওয়ামী লীগ আসতেছে। অবশ্যই আওয়ামী লীগ আসতেছে, কারণ তুলসী পাতার অনেক গুণ, সেটা মনে রাখবেন। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।